নমস্কার চাষী বন্ধুরা, কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমরা এসেছি ইলামবাজার ব্লকের অন্তর্গত দারোন্দা গ্রামে। আমরা এই গ্রামের দুইজন মহিলা চাষী বন্ধুকে পেয়েছি, যারা দীর্ঘদিন ধরে স্বনির্ভর দল করে আসছেন এবং এই দল করে তারা বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা বা সাহায্য পেয়েছেন। তারা আজকে বাদাম চাষ, সবজি চাষ, প্রাণী পালন করে আজকে স্বনির্ভর হয়েছেন। আশার আলো তারা দেখতে পাচ্ছেন। এই রকম দুজন মহিলা চাষী বন্ধুর সাথে আজকে আমরা কথা বলবো। আপনার নাম? নমস্কার, আমার নাম রীতা মাল। হ্যাঁ, রীতাদির কাছে জানবো যে স্বনির্ভর দল তো করেন, কতদিন ধরে করে আসছেন? আমরা প্রায় 10-15 বছর হয়ে গেল স্বনির্ভর দল করেছি। আপনাদের দলের নাম? আমাদের দলের নাম হচ্ছে উদ্দীপ্তি। তো কতজন মহিলা আছেন এই দলে? আমাদের দলে মোটামুটি 10 জন মহিলা আছে। তো মূলত চাষবাস তো করে থাকেন, এছাড়া আর কি কি কাজ করেন? আমরা চাষবাস করে থাকি। তারপরে আমরা স্বনির্ভর দল থেকে আমরা একটা স্কুলে রান্নার একটা কাজ পেয়েছি, যেখানে আমরা প্রত্যেক দিন সবাই পাল্টি যায় 10 জন মহিলা। তার সাথে সাথে আমরা হাঁস পেয়েছি, তারপরে মুরগি পেয়েছি, এগুলোই আমরা পালন করি। আর এবং আমরা বাড়িতে কিছু খাওয়ার জন্য এমনি অল্প পরিমাণ একটু সবজি বাগান তৈরি করেছি। তো এই যে হাঁস মুরগি পালন বা প্রাণী পালন ছাড়াও আপনি তো সবজি চাষ করেছেন, তো কি কি সবজি চাষ করেছেন? আমরা বাড়িতে কিছুটা খাওয়ার জন্য বাড়িতে টমেটো, বেগুন, তারপরে ঝিঙে, উচ্ছে, এগুলো মোটামুটি চাষ করে আছি। তারপরে কাঁচা লঙ্কা, এগুলো বাড়িতে অল্প পরিমাণ চাষ করি, যাতে আমরা বাজারে থেকে না কিনে আমরা বাড়িতে কিছুটা লাগিয়ে খেতে পারি। এই জন্য আমি বাড়িতে যে সবজিটা লাগাই, এটা আমি খাওয়ার জন্য লাগাই। আমার তো এটা বিক্রি করে যে আমার সংসারটা চলবে এমন তো কোনো কথা নেই। কিন্তু আমার এই যে বাড়িতে হাঁস মুরগি পালন করেছি, এটা আমাদের একটা দাদা আছেন দারোন্দা কবিগুরু থেকে আমাকে ওই দাদাই আমাকে পথ দেখিয়েছেন। এই হাঁস মুরগি দেখতেই পাচ্ছেন আমার বাড়িতে কত হাঁস। আপনাদের যে সংস্থাটার নাম কবিগুরু? কবিগুরু। কিন্তু আমার এই সংস্থা থেকে ওই দাদারা আমাকে পথ দেখিয়েছেন যে আপনি এইভাবে এই হাঁস মুরগি করুন। আপনার বাড়ি থেকেই আপনার যে এত ডিমের যে চাহিদা রয়েছে, দেশি মুরগির ডিম, হাঁসের ডিম, কিন্তু আমরা বাড়ি থেকেই অনেক মানুষ এসে কিনে নিয়ে চলে যাবে, আপনাকে কোথাও যেতে হবে না। এইভাবেই আমি ওই দাদার কথা মতোই বাড়িতে হাঁস মুরগি পালন করেছি। এবার মুরগির ডিম দেখতেই পাচ্ছেন, বাজারে কত চাহিদা রয়েছে। দেশি মুরগির ডিম পাওয়া যাচ্ছে না, এত চাহিদা রয়েছে। আর আমরা মুরগিতেও কোনো কষ্টই করতে হয় না, কারণ মুরগির ডিম নিজেরাই ইয়ে করে নিজেরাই বাচ্চা তুলে নেয়, ওতে আমাদের কোনো কষ্ট হয় না। হাঁসের ডিম একটু বাচ্চা ছেলের মতন একটু কষ্ট করতে হয়, কারণ হাঁসের যে বাচ্চাগুলো হয় ওরা নিজেরা তো ঠিকঠাক খেতে পারে না হয়ে থেকে, তখন আমরা কি করি, হাঁসটাকে কিভাবে খাওয়াই, ছোট হাঁসগুলোকে আমরা পুকুরে থেকে যে গুগুলিগুলো হয়, সেই গুগুলিগুলোকে আমরা বাড়িতে নিয়ে এসে থেতো করে ওইগুলোকে খাওয়াই। তারপর একদম ছোট অবস্থায় যখন প্রথমেই যে বাচ্চাগুলো ডিম ফুটে বের হয়, তখন আমরা কি করি, বাড়িতে যে চাল থাকে সেই চালটাকে আমরা বেটে সেই পালকের মধ্যে দিয়ে সেই ছোট বাচ্চাগুলোকে একদম সেই বাচ্চা যেমন মানুষ করতে হয় সেভাবে আমরা মানুষ করি। তারপরে বাড়ির পুকুরে তো পোকা রয়েছে, ওইগুলো আমরা সেই জালির মধ্যে দিয়ে এনে ওই পোকাগুলো দিয়ে ওরা নিজেরা আস্তে আস্তে খেয়ে এভাবেই বড় হতে থাকে। আর মুরগি তো সেভাবে এত কষ্ট করতে হয় না। তো বর্তমানে কতগুলো হাঁস আর মুরগি আছে? বাড়িতে আমার হাঁস এখন রয়েছে 25টা এবং মুরগি রয়েছে প্রায় 50টার মতন, দেশি মুরগি। আর আমাদের এখানে গ্রামে যে গেস্ট হাউসগুলো রয়েছে, ওখান থেকে আমাদের বড় মুরগিগুলো যে দেশি সাড়াগুলো হয়, ওগুলো তো আমাদের বাড়ি থেকেই নিয়ে চলে যায়, আমাদেরকে কোনো কষ্ট করতেই হয় না। এই মুরগি মূলত আমরা মুরগি হাঁস পালন করে আমরা আজকে অনেক স্বনির্ভর হয়েছি। এবার আমাদের মোটামুটি ধরুন, এবার বাড়িতে যে ওই খামারটা যে তৈরি করেছি হাঁস মুরগি পালন করার ক্ষেত্রে, তো আমাকে তো মিনিমাম একটা জায়গার ব্যবস্থা করতেই হয়, না হলে তো আমি পারবো না এতগুলো হাঁস মুরগি। তা আমাদের এই খামারটাকে তৈরি করতে খুবই কষ্ট হয়েছে, কারণ আমাদের নিজেরাই বাড়ি থেকে নিজেরাই আমার হাজব্যান্ড এসব তৈরি করেছে এবং আমিও তার সাথে কিছু সাহায্য করেছি। এবং তারপর হাঁস মুরগির যে মলগুলো হয় সেগুলো আমরা দুবেলায় পরিষ্কার করে থাকি এবং সেইগুলো পরিষ্কার করে আমরা ওইগুলোকে আমাদের কাজে লাগাই, জমিতে দিই। কেননা জমিতে দেওয়ার পরে আমরা অনেক ভালো উপকার পাই। ওগুলো আমরা সব কিছুই আমাদের কাজে লাগে, কোনোটাই কিছু ফেলার নয়।
আর আমরা জানি যে প্রতিটি ফসল বা সবজির ক্ষেত্রে রোগ পোকার তো একটা সমস্যা থাকেই, সেক্ষেত্রে তো কীটনাশক বা রোগনাশক আমরা প্রয়োগ করি, সেটা কিন্তু তার সমস্যার সমাধান করে থাকি। কিন্তু এই যে প্রাণী পালন করে থাকেন সেখানে তো একটা রোগের সমস্যা থাকে, আমরা জানি বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে হাঁস মুরগির ক্ষেত্রেও। সেই ধরনের কি সমস্যা হলে কি ব্যবস্থা নেন? আমরা তার আগে থেকেই আমরা মানে ওই প্রাণী বন্ধু মানে যারা আছেন তাদের পরামর্শে তারা এসে আমাদেরকে মানে ওই হাঁস মুরগিগুলোকে মানে ভ্যাকসিন দিয়ে যায় যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। তারপরে আমরা এমনি দোকানে থেকেও মানে কি ট্যাবলেট নিয়ে থাকি, না হলে তো আমরা হাঁসের যে রোগগুলো হয় ওগুলো তো আমরা না হলে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। তার জন্য আমরা আগে থেকে এগুলো ব্যবস্থা করে থাকি যাতে আমাদের হাঁস মুরগি মানে সেভাবে ক্ষতি না হয়, কারণ এটার উপরেই তো আমার সংসার চলে। তার জন্য আমরা আগে থেকে আমরা ব্যবস্থা করে থাকি। আচ্ছা, হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চা এগুলো ডিম থেকে আপনারা? হ্যাঁ, এগুলো আমরা ডিম থেকে, আমরা বলছি না যে এত ডিম মানে দেশি মুরগি তারপরে হাঁস এগুলো তো আমাদের ডিম বাড়িতে খাওয়া হয়, তার সাথে সাথে আমাদের প্রচুর পরিমাণে মানে বিক্রিও করতে পারি, কেননা হাঁস মুরগির ডিম তো মানে বুঝতেই পারছেন কত চাহিদা রয়েছে সবারই। এবার আমরা ধরুন সবসময় তো আমরা মানে বাড়িতে ডিম ফুটিয়ে বাচ্চা তোলা সম্ভব হয় না, তার জন্য আমরা এমনি গ্রাম দিকে যে মানে অনেকজন তো বিক্রি করতে আসেন, যে ওই দাদাদের কাছ থেকে আমরা ওই হাঁসের বাচ্চাগুলো কিনে থাকি এবং বাজারে গিয়ে কিছু মানে ছোট ছোট মুরগি কিনে নিয়ে আসি, নিয়ে সেখান থেকেই বড় করি। এবার ধরুন আমরা এই হাঁস মুরগি পালন করেও আমরা স্বনির্ভর হয়েছি, তার সাথে সাথে আমরা বাড়িতেও কিছু সবজি লাগিয়ে আমরা স্বনির্ভর হয়েছি এবং তার সাথে সাথে আমরা দাদাদের এই কবিগুরু সংস্থা থেকেও আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আমরা চাই যে আমরা আরও যাতে আমরা আগামী দিনে আমরা আরও কিছু করতে চাই এই দাদাদের মানে পরামর্শে, এবং নিজেরাও চেষ্টা করব যে মাঝে মাঝে গিয়ে ওনাদের কাছ থেকে কিছু শিখে এসে আমরা বাড়িতে সেইভাবে কিছু কাজ করে মানে নিজের আয়টাকে আরো বাড়ানোর চেষ্টা করব। আমাদের দলটা যে রয়েছে তা নয়, আরো দেখুন এখানে প্রচুর মহিলা রয়েছেন, দেখুন ওখানে কিছু মহিলা কেঁচো সার তৈরি করছেন, আবার কিছু মহিলা মানে ছোট ছোট চারা তৈরি করছেন। আমরা এই কবিগুরু সংস্থা থেকে আমরা এগুলো এসে আমরা এখানে অনেক কিছু শিখতে পাচ্ছি এবং আমরা আরো চেষ্টা করব যাতে আমরা আরো কিছু সবজি লাগিয়ে এবং আরো কিছু ট্রেনিং নিয়ে এখানে থেকে কিছু করে আমরা আরো আগামী দিনে আরো কিছু এগিয়ে যেতে চাই। এবার দেখুন আমরা শুধু যে জৈব সার তৈরি করি তার মধ্যে আমাদের কেঁচো সারটা হচ্ছে মানে সব থেকে ভালো। আমরা নিজেরা বাড়িতে কেঁচো সারটা তৈরি করে থাকি। আমাদের যে বাড়িতে যে সমস্ত ব্যবহার করি সবজির খোসা এবং তার সাথে ডিমের খোসা, তারপরে আজোলা এবং কচুরিপানা দিয়ে সেগুলোকে ভালোভাবে 15 দিন ধরে একটা বানের মধ্যে রেখে দিই। 15 দিন ধরে রাখার পরে সেই জিনিসটা মানে পচে যায়, সেইগুলোকে পচানোর মতো দিয়ে তারপরে আমরা সেটাকে কেঁচো দিই এবং তার সাথে কিন্তু গোবরটা দিই, কিন্তু তার সাথে কচুরিপানা এগুলো দেওয়ার সাথে কিন্তু গোবরটা আমার দিতেই হবে, না হলে তো হবেই না সারটা তৈরি। দিয়ে গোবরটা দিয়ে 15 দিন রেখে সেটাকে পচিয়ে দিই, তারপরে পচানোর পরে সেটা তার মধ্যে কেঁচো দিই। কেঁচো দেওয়ার পরে সেটাকে 30 থেকে 35 দিন রাখার পরে দেখি যে উপরের অংশটা পুরো চা পাতার মতো তৈরি হয়েছে। তখন আমরা বুঝি যে এই কেঁচো সারটা তৈরি হয়ে গেছে। তখন আমরা কেঁচোটাকে আলাদা করে নিই এবং সারটাকে আলাদা করে নিয়ে ওই সারটাকে পুরো জমির মধ্যে দিই এবং এর চাহিদা মানে প্রচুর পরিমাণে, এর বাজারজাত করানো মানে কোনো কিছু সমস্যা হয় না, কারণ এই দেখতেই পাচ্ছেন এই কেঁচো সার দিয়েই কিন্তু আমি এই যে বাড়িতে যে আমার সবজি গাছগুলো রয়েছে এগুলো দেখতেই পাচ্ছেন যে কত সতেজ হয়ে রয়েছে। তার জন্য আমরা কেঁচো সারটাই আমরা বেশি ব্যবহার করে থাকি, যাতে আমরা রাসায়নিক সারটা আমরা কমই দিয়ে থাকি। দেখুন এই সবজি ছাড়াও কিন্তু আমার এখানে হাঁস মুরগি রয়েছে, তার সাথে সাথে আমার যে বাড়িতে যে গবাদি পশু সেটাও রয়েছে এবং 4-5টা ছাগলও আছে। কারণ এগুলো না করলেও তো আমার শুধুমাত্র হাঁস মুরগি করলেই তো হবে না, তার সাথে এটাও করতে হবে, কারণ বাড়িতে যে বাচ্চা রয়েছে তাকে মানে একটু দুধেরও ব্যবস্থা করতে হবে। আমাদের সেরকম তো সামর্থ্য নেই যে প্রতিদিন দুধ কিনে খাওয়াতে পারবো, তাই আমরা গরুটাও আমরা বাড়িতে পুষেছি যে কিছু দুধ আমরা মানে বিক্রি করি এবং সেটা থেকে আমরা কিছু রোজগার করতে পারি। এবং তার সাথে সাথে দেখুন আলাদা আলাদা ঘর রয়েছে, হাঁস মুরগি তো আলাদা রয়েছে, তার সাথে সাথে গবাদি পশু রয়েছে, এগুলো রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা। এভাবেই আমরা স্বনির্ভর হয়েছি। আমরা চাইবো যে আগামী দিন আমি করছি আরো 5টা মেয়ে আমাদের দেখে আরো এগিয়ে আসুক, আমরা এটাই চাইবো, কারণ আমি স্বনির্ভর হয়ে আরো অনেকে স্বনির্ভর হবে, এটাই আমি চাইছি। ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমরা পেয়েছি আর একজন মহিলা চাষী বন্ধুকে। এই চাষী বন্ধুরও নানা অভিজ্ঞতার কথা আজকে আমরা শুনবো। আপনার নাম? নমস্কার, আমি দীপ্তি ভট্টাচার্য।
তো দীপ্তিদির কাছে জানবো যে এই যে একটা কবিগুরু সংস্থা রয়েছে, এখানে অনেক মহিলারা কাজ করছে, আদিবাসী সম্প্রদায় মহিলারা, তারপরে স্বনির্ভর গোষ্ঠী মহিলারা তো কাজ করছেন, এবং দেখতে পাচ্ছি তারা কিন্তু নিজেরাই কিন্তু সবকিছু করছে, জৈব সার তৈরি করছে, জঙ্গল থেকে বিভিন্ন ধরনের যে আয়ুর্বেদিক বা ভেষজ উদ্ভিদ যে গাছগুলো রয়েছে সেগুলো নিয়েও কিন্তু তারা এখানে পরিচর্যা করছেন, তারা এখানে চাষ করেছেন, তারা কিন্তু আজকে সফল হয়েছেন। তো সেই ধরনের কাজ আপনারাও করে থাকেন। তো বর্তমানে আপনি কি কি ধরনের কাজ করেন? বর্তমানে দেখুন, প্রথমত আমরা এখন একটি দলের সাথে যুক্ত আছি। আমাদের দলটির নাম হচ্ছে দারুণদা দামোদর স্বয়ম্বর গোষ্ঠী। তো বাড়ির কর্তার একটু আর্থিক টানাটানির জন্য আমরা প্রত্যেকেই, আমরা যারা যারা দলে যুক্ত আছি, সেই দলের 10টি মেয়ে মিলে আমরা ঠিক করলাম যে কিছু তো করা যাক, নিজেদের একটু হাত খরচা এবং সামান্যতম যদি কিছু পাওয়া যায়। তো প্রথমত আমরা বাড়ির উঠানের মধ্যেই কিছু কিছু সবজি চাষ করতে লাগলাম। তারপর আমরা একটু ধরুন ফুলের চাষ করতে আরম্ভ করলাম, এবং বিভিন্ন বাড়ির মধ্যে যে যে সবজির খোসা ধরুন বা বিভিন্ন ধরনের যে আর কি পচনশীল জিনিসগুলো থাকে, সেইগুলো আমরা একটা বালতির মধ্যে বা বিভিন্ন টবের মধ্যে রেখে সেটাকে দীর্ঘদিন পচিয়ে সেটা থেকে আমরা আস্তে আস্তে কিছু ফুলের চারা, কিছু সবজি আস্তে আস্তে আমরা সেগুলো পালন করতাম। তারপর ধরুন সেইগুলো থেকে আমাদের একটু একটু করে আয় হতে যখন শুরু করলো, তখন সেগুলো আমরা আবার মাঠে করলাম, এবং আস্তে আস্তে আমাদের এখন আগের থেকে, আগে আমরা বাড়ির উঠানের মধ্যেই করতাম সবকিছু, এখন আমাদের যে দলে 10টি মেয়ে আছে, আমাদের প্রত্যেক সদস্যেরই অল্প অল্প করে কিছু জমি আছে। তো সেখানে আমরা বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকি এবং বিভিন্ন ধরনের ফুলের চাষও করে থাকি। এবং ভোরবেলায় এই যে ফুল চাষ হয়, একদম ধরুন একদম মাঠ থেকে আমাদের কিছু কিছু যারা কৃষক বন্ধু আছেন বা আরও যারা ফুল নিয়ে যায়, তারা একদম ফুল নিয়ে চলে যায়, এবং সেখান থেকে আমাদের একটি কিন্তু ভালো আয়ের উৎস এই ফুল চাষটিও। এবং তারপর আমাদের এই বাড়ির সামনেই 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার দূরে আমাদের জঙ্গলটি রয়েছে, চৌপাহাড়ি জঙ্গল। সেই জঙ্গল থেকেও আমরা বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদ নিয়ে আসি, সেগুলো এনেও আমরা এই জমিতে লাগাই। তারপর সেখান থেকেও আমাদের একটু আয় হয় এখনো। তো এই যে বিভিন্ন ধরনের ফুল চাষ করেছেন দেখতেই পাচ্ছি, তো এগুলো মূলত বর্ষাকালই করে থাকেন? হ্যাঁ, মূলত বর্ষাকালে করে থাকি। সারা বছরই ধরুন উৎপাদন হয়, তবে বর্ষার সময় একটু বেশি হয়। আর এগুলো ধরুন এখানে প্রচুর পরিমাণে এই যে ছোট ছোট এখন চারা গজিয়েছে, সেগুলো থেকে আস্তে আস্তে যে ফুলগুলো হয়, ফুলগুলো হওয়ার পর আমরা সেখান থেকে কিছু ফুল সংগ্রহ করে আগে থেকে রেখে দিই, যাতে আমরা পরের বছর আবার সেটা আবার বীজ করে সেটার জমিটাকে আমরা আগে ভালোভাবে সার দিয়ে তৈরি করে নিই, তারপর সেটাকে বীজ ছড়িয়ে আবার ছোট ছোট চারা হয় সেখান থেকে। এবং এই ফুল চাষটা আমার হচ্ছে দেখুন বরাবরের নেশা, কারণ যখন দেখলাম আর্থিক টানাটানি আমাদের হচ্ছে, তখন আমরা 10 জন মিলে আমরা চেষ্টা করেছিলাম যে কিছু তো করা যাক। এবার ধরুন সবজি চাষ বলুন, ফুল চাষ বলুন, সেগুলো দিয়ে প্রথমে শুরু করেছিলাম, এবং এখন আমরা মাঠের মধ্যে এই যে ফুল চাষটা বেশিভাবে করে থাকি। আর এই ফুল চাষ থেকে আমাদের প্রচুর পরিমাণে আয় হয়। এখন বাড়ির উঠান থেকে দেখুন আমাদের এখন এই যে আমরা চলে এসেছি একদম আমাদের মাঠের মধ্যে, এত এত ফুল চাষ হচ্ছে, এবং মানুষজন নিয়েও যাচ্ছে প্রচুর পরিমাণে এখান থেকে। এবং এটা হচ্ছে আমাদের মেন জীবিকা বলতে পারেন। এবং বিভিন্ন ধরনের যে সবজি বলুন, টুকটাক, সেগুলো আমরা বাড়ির মধ্যেই লাগিয়ে থাকি। সেগুলো কোনো রকম কোনো কীটনাশক ছাড়াই আমরা বিভিন্ন বাড়ির ফেলে দেওয়া অপ্রয়োজনীয় জিনিস দিয়ে সার বানিয়েছি, এবং সেগুলো থেকে আমরা ব্যবহার করে আজকে সবজিটাও ব্যবহার করতে পারি। তো কি কি চারা গাছ আছে এখন? এখন মোটামুটি গাঁদা ফুলের চারা তো হয়ে গেছে, এবং তার সাথে দেখুন রজনীগন্ধার যে ফুল, সেটি ফুলও ফুটেছে, এবং চন্দ্রমল্লিকার চারাও আমরা আস্তে আস্তে লাগিয়েছি একটু একটু করে। এবং এখান থেকে আমরা দেখো যখন চারাগুলো বের হয়, তখন ছোট্ট ছোট্ট প্লাস্টিক তো এখন সেভাবে ব্যবহার হয় না, তো মাটিরই আমরা টবের মধ্যে দিয়ে একটু একটু করে যেটা মাটি লাগে সেই ছোট ছোট চারাগুলোকে টবের মধ্যে রেডি করে রাখি। এবং বিভিন্ন ধরুন আমাদের যে গ্রাম্য সাইডগুলো আছে, কামারপাড়া বলুন, গোপালনগর, যে আমাদের ইলামবাজার বলুন, বনভিলায় বলুন, এই টুকটাক নার্সারি টাইপের যে জায়গাগুলো তৈরি হয়েছে, সেখান থেকে আমাদের এখান থেকে চারাগুলো নিয়ে যায়, এবং অনেকে সেখান থেকে কিনে নিয়ে যায়, এবং সেখান থেকে আমাদের একটু আয় ভালোই হয়। শুধুমাত্র টবেই নয়, আমাদের এই বাড়ির সামনেই দেখুন মাঠের মধ্যে যে ফুল চাষ করেছি, এবং এটা আমার একটা মানে সত্যি করে খুব ভালো লাগার জায়গাও বলতে পারেন। বাড়ির সমস্ত কাজ গুছিয়ে তারপর যে সময়টা আমি পাই, সেই সময়টা আমার খুব আনন্দেই কাটে। এই মাঠের মধ্যেই আমি কাটানোর চেষ্টা করি। বিভিন্ন ধরনের ফুল চাষ এবং বাড়ির সৌন্দর্য বাড়ানোর জন্য ক্যাকটাসের চাষ করেছি, সেগুলোকে মাঝে মাঝে যে পরিচর্যা করি আমরা, সেটা কোনো রকম কোনো কীটনাশক ছাড়াই বাড়ির মধ্যে সার তৈরি করে সেগুলো আমরা দিয়ে থাকি। এবং দেখুন বিভিন্ন ভেলি কেটে কেটে আমরা এই যে গাছগুলো বসিয়েছি, চারা জন্মানোর পরে একটা একটা করে, যেমন মাঠে ধানের সুন্দর করে সাজিয়ে ধান পোতা হয়, ঠিক সেইভাবেই আমরা আস্তে আস্তে ভেলি কেটে কেটে চারা
চারাগুলো তৈরি করি এবং একটু একটু বড় হওয়ার পরে সেগুলো সেখান থেকে নিয়ে যাই এবং যে চারাগুলো আমরা থাকে সেই চারাগুলো আবার মাঠে রোপণ করি, কিছুটা আমাদের উঠানেও ব্যবহার করে থাকি। তারপর সেখান থেকে যে ফুলগুলি হয় সেখান থেকে লোকজন এসে পড়ে সেই ফুলগুলি আবার ধরুন নিয়ে চলে যায়। হ্যাঁ, এভাবে আমরা, এটা আমাদের একটা সত্যি করে ভালো আয়ের উৎস। শুধু আমার নয়, দেখুন আমাদের যে দল দারুণদা দামোদর স্বয়ম্বর গোষ্ঠীটা আছে, সেই গোষ্ঠীর 10টি মেয়েরই আমাদের এটা একটা ভালো আয়ের উৎস বলতে পারেন। সংসার তো সামলাচ্ছি এবং বাড়ির যিনি কর্তা তিনি তো সব কিছু সামলাচ্ছেন, ঠিক আছে, কিন্তু আমাদের তো হাত খরচার একটু দরকার আছে, তার জন্যে আমরা এই ব্যবস্থা নিয়েছিলাম এবং আমাদের দাদারা ছিলেন, অনেক সাহায্য করেছেন এবং আশা করি দেখা যাক, জানি না কতদূর কি হবে, হয়তো ভালোই হবে এবং আমরা চেষ্টা করব আরও অন্যান্য উদ্ভিদ লাগানোর জন্য, বিভিন্ন আরও ফুল চাষটাকে যাতে বাড়াতে পারি, নিজেরা কিছু টাকা সংগ্রহ করে যেন আরও একটু জমি কিনতে পারি এবং তার মধ্যে সবজি চাষ ফুল চাষ যেন আরও বেশিভাবে করতে পারি, এটুকু আশা রাখি। এবং এই ফুল চাষ তো ধরুন গাঁদা বলুন বা রজনীগন্ধা বলুন, চন্দ্রমল্লিকা বলুন, সেগুলো তো আছেই এবং তার সাথে সাথে আমরা বিভিন্ন ধরনের বড় বড় যে ফুলগুলো হয় সেগুলোর চাষও করে থাকি, দেখুন সামনেই দেখতে পাবেন, এবং সেগুলো কাটিং করে থাকি, আস্তে আস্তে কেটে কেটে সেগুলো ডাল কেটেও লাগানো হয়। তারপর ধরুন আমাদের এই যে বনভিলার যে জঙ্গল, সেই জঙ্গল থেকে বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদের গাছ পাওয়া যায়, সেখান থেকে আমাদের এই বর্ষার সময় নয় এবং অন্যত্র সময়ে গিয়ে যখন জঙ্গল একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই সময়ে সেখান থেকে ছোট ছোট তার চারাগুলো তুলে নিয়ে এসে আমরা এই ভেষজ উদ্ভিদগুলো লাগিয়ে থাকি। এগুলো আমাদের দৈনন্দিন জীবনেও বিশেষ কাজে লাগে এবং বড় হলে সেগুলো যেমন বিক্রিও করতে পারি এবং আমাদের বিভিন্ন ধরুন শারীরিক হয়তো কোনো সমস্যা হলো, সেক্ষেত্রে হলো, তখন আমরা ব্যবহার করে থাকি। এভাবেই দেখুন আমি তো স্বনির্ভর হয়েছি এবং আমাদের দলের 10টি মেয়েও স্বনির্ভর হচ্ছে আস্তে আস্তে। তো এই ফুল চাষ সত্যি করে আমার খুব ভালো লাগে, ভালো লাগার একটা জায়গা এবং আশা করব আগামী দিনে এটি যেন আরও ভালোভাবে আমরা বাড়াতে পারি, করতে পারি এবং দলের যেমন 10টি মেয়েকে স্বনির্ভর করেছি, আমাদের মাঝে মাঝে একবার করে আমাদের প্রাইমারি স্কুলে মিটিং হয়, সেক্ষেত্রে আরও গ্রামের যে 10টা দল আছে সেই দলের মেয়েকে যুক্ত করে আমরা যেন আরও ভালোভাবে কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, তারই চেষ্টা করব। তো আশা রাখি ভবিষ্যৎ জীবন আমাদের উজ্জ্বলই হবে। তো দেখা যাক কি হয়। খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। আজকে আমরা এসেছিলাম ইলামবাজার ব্লকের অন্তর্গত দারুণদা গ্রামে। আমরা কথা বললাম এই গ্রামের দুজন মহিলা চাষী বন্ধুর সাথে, যারা তাদের নিজস্ব একটা সংস্থা রয়েছে, কবিগুরু সংস্থা, সেখান থেকে তারা বিভিন্ন ধরনের সহযোগিতা বা সাহায্য পেয়ে থাকেন। আজকে তারা নিজেরাই স্বনির্ভর হয়েছেন, বিভিন্ন ধরনের চাষবাস করে আজকে তারা সফল হয়েছেন। এতক্ষণ এই অনুষ্ঠানটি শুনলেন ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমাদের এই কিষাণ বাণী অনুষ্ঠান শেষ করছি।